এইচএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের স্থির তড়িৎ অঙ্কটা আমরা আলোচনা করব। তো এখান থেকে মূলত আমাদের সৃজনশীল তিনটা টাইপের হয় কোশ্চেন। তো প্রথমটা হচ্ছে আমাদের বিভিন্ন ক্ষেত্রে তড়িৎ বিভব, তড়িৎ প্রাবল্য এবং কুলম্ব বা ক্রিয়াশীল বল নির্ণয় করতে হয়। এগুলোর আবার তিনটা আইটেম হয়, আমি গতদিন বলছিলাম। যেমন এটা প্রথমে ধরো গোলক, এই গোলকের আমাদের এটা কেন্দ্র বা মধ্যবিন্দু, এখানে যে কোনো একটা বিন্দু, এটা পৃষ্ঠের যে কোনো একটা বিন্দু, এখানে পৃষ্ঠের বাইরে যে কোনো একটা বিন্দু, এই বিন্দুগুলোতে আমাদের বিভব এবং প্রাবল্য নির্ণয় করতে হয়। তার মানে এখান থেকে আসছে। আবার এখানে আরো কিছু আনুষঙ্গিক প্রশ্ন আছে, যেমন দুইটা গোলক আর একটা গোলক, এখানে এটা ধরো গোলক 1, এটা হচ্ছে আমাদের গোলক 2। এই দুইটা গোলককে কি করবো আমরা, পরিবাহী তার দ্বারা যুক্ত করে দেব। যুক্ত করে দিলে কোন দিকে তড়িৎ প্রবাহ ঘটবে, কোন দিকে কোন গোলক থেকে কোন গোলকে ইলেকট্রনের প্রবাহ ঘটবে, এগুলো কিন্তু আসবে। আবার যেমন 9, 10 এখানে কিছু প্রশ্ন আছে, উভয় গোলকের সংযোজক সরলরেখার কোথায় তড়িৎ প্রাবল্য শূন্য হবে বা কোথায় নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে, এটা কিন্তু 24 সালে বোর্ডে আসছিল সৃজনশীলে। তার মানে আমাদের, আমি যেটা বলতে চাইছিলাম, এই বিভব, প্রাবল্য এবং কুলম্ব বল থেকে এই অধ্যায়ের প্রায়, আমি যদি বলি 70% বলা চলে, 70% সিকিউ এখান থেকেই সলভ হয়ে যাবে, এই জায়গাটা থেকে, মাত্র 3টে সমীকরণ থেকে, বিভব, প্রাবল্য এবং ক্রিয়াশীল বল। আর দুইটা কোথায় হবে, একটা ত্রিভুজ হবে এ বি সি, এই ত্রিভুজের 3টা বিন্দু দেখা যাচ্ছে, হয়তো যে কোনো 2টা বিন্দুতে চার্জ দেওয়া থাকবে, দিয়ে বলবে যে আর একটা বিন্দুতে বিভব কত, প্রাবল্য কত, ক্রিয়াশীল বল কত। আমরা জানি প্রাবল্য এবং কুলম্ব বল হচ্ছে ভেক্টর রাশি, এই জন্য বলবে যে ধরো এই বিন্দুতে বলবে এখানে চার্জ দেওয়া থাকলো +2 কুলম্ব, +2 কুলম্ব, ধরো এটা সমবাহু ত্রিভুজ, 1 মিটার করে দেওয়া আছে, 1 মিটার 1 মিটার 1 মিটার। প্রশ্ন বলছে এ বিন্দুতে বিভব কত, প্রশ্ন মুখস্থ করতে হবে আগে, ঠিক আছে? যা একদম মুখস্থ করে ফেলবা, আগে প্রশ্ন মুখস্থ, উত্তর পরে। তার মানে দুইটা কোণায় চার্জ দেওয়া আছে, আমাদের তৃতীয় যে কোণাটা আছে এখানে বিভব কত বলতে পারে, প্রাবল্য কত বলতে পারে, ক্রিয়াশীল বল কত। যদি প্রাবল্য এবং ক্রিয়াশীল বল বলে, এটা কিন্তু দিকও চাইতে পারে, দিক, যে এখানে যে এই দুইটার জন্য এখানে যে প্রাবল্যটা হবে, এটা দিকটা কোন দিক বা লব্ধিটা কোন দিক, এটাও চাইতে পারে। আর একটা প্রশ্ন হয় যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, এটা সবার শেষে আলোচনা করব। বলবেন এখানে একটা অন্য একটা চার্জিত বস্তু এম ভরের আর একটা বস্তু ওখানে ভাসমান রাখবো, কিভাবে সম্ভব? ভাসমান বলতে কি, কোনো প্রকার ত্রুটি থাকবে না, এখানে একটা বস্তু রাখবো, এই বস্তুটা ওখানে এরকম এরকম, ধরো আমি যদি হাতটা না থাকে এখানে, এরকম আটকে থাকবে, এটা কিভাবে সম্ভব? সম্ভব হতে পারে কোনো একটা যদি আকর্ষণ দিয়ে বা কিছু যদি এরকম আটকে রাখা সম্ভব। তো এটা আমরা শেষে দেখবো, সবার এই ভর্তি পরীক্ষা আসে এবং সব থেকে বেশি কোশ্চেন ঘ নাম্বার এটা আছে, একটা বস্তুকে কিভাবে ভাসমান রাখতে পারবো বা স্থির রাখতে পারবো। তো এটা গেল। আর একটা আসে হচ্ছে আমাদের বর্গ, মোস্ট ইম্পর্টেন্ট, এই এটা বর্গ, এটা এ বি সি ডি, বর্গের বিভিন্ন বিন্দু আছে। ধরো কখনো 4টে বিন্দুতে চার্জ দেওয়া থাকবে, দিয়ে বলবে মাঝখানে বিভব কত, প্রাবল্য কত, ক্রিয়াশীল বল কত। অথবা এই 3টা বিন্দুতে চার্জ দেওয়া থাকবে, ডি বিন্দুতে বলবে বিভব কত, প্রাবল্য কত, বল কত, ক্রিয়াশীল বল কত, এবং দিক কোন দিক, দিক। তার মানে মোটামুটি আমাদের মাত্র এই 3টা সূত্র হলে আমরা দেখবো যে সৃজনশীল যখন শুরু হয়েছে, একবারে 15-16 থেকে শুরু করে 24 পর্যন্ত প্রায় 20-25টা সৃজনশীল সলভ হয়ে যাবে এই অধ্যায়ের। এই অধ্যায়ের আর একটা মাত্র টপিক আছে, সেটা হচ্ছে সমান্তরাল ধারক বা ধারকত্ব, ধারক বা ধারকত্ব। এখানে আছে সমান্তরাল পাত ধারক, গোলাকার পাত ধারক, এগুলা। তো আমরা যেহেতু এটা পরে আলোচনা করবো, আমি আজকে এটা লিখলাম না, সরাসরি আমরা এখান থেকে আলোচনা করব। এখন কথা হচ্ছে আমাদের মুখস্থ করতে কি হবে, এখন কিচ্ছু জানার দরকার নাই। 3টা সমীকরণ 9, 10 এ এইরকম সমীকরণ গুলো ছিল, জাস্ট 9, 10 এ বা ক্লাস 8 এও তোমরা বল পড়ছিলে, এফ ইকুয়াল, এখানে মনে হয় কে পড়ছিলে নাকি, তাহলে কে পড়ছিলা, Q1 Q2 বাই কি পড়ছিলা, আর স্কয়ার বা ডি স্কয়ার।
মানে দুইটা চার্জ ছিল, এখানে Q1 এটা কি Q2, মধ্যবর্তী দূরত্ব কি ছিল R ছিল বা T ছিল। এখানেও একদম সেম সূত্রটা, আমি এগুলা বিভব প্রাবল্য এবং এগুলো সংজ্ঞা দিলাম না, যেহেতু আমি সরাসরি সাধারণ ভিত্তিক শুরু করব। জাস্ট আমরা এখানে কে পড়বো না, এটাকে কে এর জায়গায় এটাকে রিপ্লেস করে পড়বো 1/4πε0। এটা মানে কে, আর তোমরা যেটা পড়ছিলে এটা মানে কি 9 গুণন 10 এর উপরে কত 9, এটাও তাই থাকবে, যেটাই কে সেটাই 1/4πε0, সেটাই 9 গুণন 10 এর উপরে 9। এটা মূলত শূন্য মাধ্যমে। অন্য মাধ্যমে কি হবে, ডিটেল ধারকে আলোচনা করবে, এখানে লাগবে না। তার মানে এখন এই তিনটা সমীকরণ দেখো, মনে রাখা খুবই সহজ। এফ মানে কি ছিল 1/4πε0 Q1 Q2 বাই R স্কয়ার। প্রাবল্য মানে জাস্ট এখানে কিউ দুইটা জায়গায় কয়টা থাকবে, একটা থাকবে, আর এখানে কি আর স্কয়ার জায়গায় কি স্কয়ার থাকবে না, জাস্ট এতটুকুই। আশা করি সমস্যা নেই, একদম সহজ। এখনই মুখস্থ করে ফেলো, সরাসরি আমি বোর্ড কোশ্চেনে যাবো একদম। হয়ে গেছে এগুলো নাকি? আচ্ছা, আমি তাহলে এগুলা মিশাই দিলাম। দেখো আমাদের চট্টগ্রাম গ্রুপ 2022-এর দেখা যাচ্ছে আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে। এই ত্রিভুজ গুলো ম্যাক্সিমাম সময় সমকোণী ত্রিভুজ দিবে, সমকোণী নাও দিতে পারে। সমকোণী দিলে ভালো, না দিলে আরো ভালো। আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে আমাদের যেহেতু 20 সেন্টিমিটার 20 সেন্টিমিটার 20 সেন্টিমিটার প্রতিটা বাহুর দৈর্ঘ্য, তার মানে সমকোণী ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত ডিগ্রি হয়, 60 ডিগ্রি হয়। একটা 3 6 18 180, সমকোণী ত্রিভুজের প্রতিটা কোণ কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি। কোণ খুব গুরুত্বপূর্ণ, তার মানে কত, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, কোনো সমস্যা নেই। 2 নম্বর কথা হচ্ছে আমাদের বলছে এ ও বি এই দুইটা বিন্দুতে 150 কুলম্ব করে চার্জ দেওয়া আছে। তার মানে আমাদের এ বিন্দুতে কত, এখানে 150 মানে প্লাস 150, প্লাস মানে খুব গুরুত্বপূর্ণ, আমি এখানে লিখে নিলাম প্লাস 150 কুলম্ব, এখানে কত প্লাস 150 কুলম্ব চার্জ আছে। নম্বর বলতে সি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত, তার মানে এখানে নাকি এই বিন্দুতে। আচ্ছা, তাহলে আমি একটা কথা বলি, এই ধরনের ম্যাথ গুলাতে আমি এর আগে আলোচনা করছি, আমাদের যখন কোন বিন্দুতে বিভব বা প্রাবল্য বা ক্রিয়াশীল বল নির্ণয় করতে বলবে, এখানে তিনটাই তো নাকি, বিভব প্রাবল্য অথবা ক্রিয়াশীল বল, তখন ওই বিন্দুর আশেপাশে যতগুলো বিন্দুতে চার্জ আছে মুখস্থ করে ফেলবে কথাটা। যে বিন্দুতে বিভব প্রাবল্য নির্ণয় করতে বলবে, বল বা আপাতত যে বিন্দুতে বিভব প্রাবল্য নির্ণয় করতে বলবে, সেই বিন্দুর আশেপাশে যতগুলো চার্জ আছে সবগুলো চার্জের জন্যই বিভব নির্ণয় করতে হবে, প্রাবল্য নির্ণয় করতে হবে, পরে এগুলোর কি করতে হবে, যোগ করতে হবে। দেখো তো সি বিন্দুর সাথে কয়টা বিন্দু আছে যেগুলোতে চার্জ আছে, দুইটা, একটা এই বিন্দুতে চার্জ দেওয়া আছে আর একটা বি বিন্দুতে চার্জ দেওয়া আছে। তার মানে একবার এ চার্জের জন্য সি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে। হ্যাঁ, যদি বিভব চাই, যেহেতু এখানে প্রাবল্য আছে, বিভবে মনে করো যদি গ নাম্বার প্রশ্নটা বিভব চাইতো, একবার এ চার্জের জন্য সিতে বিভব নির্ণয় করতাম, একবার বি এর চার্জের জন্য সিতে বিভব, সমীকরণ একটাই, পরে দুটো কি করতাম, যোগ করে দিতাম, ওটাই উত্তর। নরমালি যোগ, বিভব যেহেতু স্কেলার রাশি এই জন্য এটাকে আমরা সরাসরি যোগ করে দেব, কোনো ঝামেলা নাই, যা মান আসবে দুইটা যোগ। এখানে কি চাইছে, প্রাবল্য, প্রাবল্য একটা ভেক্টর রাশি, দুইটা ভেক্টর রাশিকে আমরা এমনি যোগ করতে পারবো, এমনি নরমালি যোগ করে দিতে পারবো, যোগ করতে পারবো না, এখানে দিকের একটা বিষয় আছে। তো দুইটা ভেক্টর রাশিকে যোগ করে কোন সূত্র দিয়ে বলো তো, এটা না, দুইটা ভেক্টর রাশির লব্ধি কি, তোমরা যখন পি কিউ আর ইকুয়াল কি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p q cos আলফা, যেখানে পি একটা ভেক্টর কিউ একটা ভেক্টর আর আলফাটা কি ভেক্টরদের মধ্যবর্তী কোণ। তার মানে আমরা যখন এ এস চার্জের জন্য সি তে একবার প্রাবল্য বের করব, সেটা একটা ভেক্টর, ধরো সেটা পি, বি এস চার্জের জন্য যেটা সি তে প্রাবল্য বের করব সেটা মনে করো কি কিউ। এখন এই দুটোর মধ্যবর্তী কোণ এখানে বসাই দিয়ে আমরা লব্ধি প্রাবল্য বের করবো এবং দিকও নির্ণয় করতে পারো। তো আমি একদম সরাসরি সলভে গেলাম, ঠিক আছে। প্রথম কথা বলছে কি করতে হবে, এ চার্জের জন্য সিতে কি করতে হবে, প্রাবল্য বের করতে হবে, লিখে দিলাম সরাসরি এ এর যত দ্রুত লেখা সম্ভব, এ চার্জের জন্য কোথায় বলো, সিতে কি প্রাবল্য, সমীকরণ একটাই,
ইকুয়াল কি 1/4πε0 কিউ ভাগ কি আর স্কয়ার। আচ্ছা আমি আর স্কয়ার লিখলাম না, এগুলো প্রথমবার একটু এক কাজ করি আমি, যেহেতু আমার অনেকগুলো আসবে এ চার্জের জন্য এই জন্য এটাকে আমি ইয়ে ধরলাম, এই প্যারাবোলাটাই। কোনো সমস্যা আছে হিসাবে সুবিধার্থে? যেহেতু আমি এ চার্জে ধরছি, কারণ যখন বর্গ থাকবে অনেকগুলো চার্জ দেওয়া থাকবে, তো আমি এটাকে কিউ এ ধরে নিই, এই চার্জটাকে কিউ এ, যেহেতু এ চার্জ। তাহলে দূরত্বটা কি হবে? এসি হবে না? আমি এ চার্জের জন্য কোথায় প্যারাবোলা বের করতেছি? সিতে। তাহলে দূরত্ব হবে কি এসি, তার উপরে কি স্কয়ার। ঠিক আছে, মানে আর স্কয়ারের জায়গায় আমি এভাবে লিখলাম। এটার মান কত? 9 × 10 × 9। কিউ এর মান কত? 150 ভাগ এসির মান কত? 20 সেন্টিমিটার। এটাকে কি করতে হবে? মিটার করতে হবে। 20 হয় নাকি দেখো তো 20 সেন্টিমিটারকে? হ্যাঁ 0.2 হবে। আচ্ছা আমি মানটা একবার লিখে দিলাম, মানটা আমি একেবারে লিখে দিচ্ছি। সমান, তোমরা ক্যালকুলেটরে চাপতে পারো দ্রুত 3.375, কারণ ক্যালকুলেটর একদম সাত বের করবে। ক্যালকুলেটর যত দক্ষ হবে তত দ্রুত হবে। 10 × 13, 10 × 13 নিউটন পার কিলোমিটার হচ্ছে একক। ক্যালকুলেটর চেপে দেখো ঠিক আছে কিনা। এই অঙ্কগুলোর ক্ষেত্রে যে ক্যালকুলেশন যত দ্রুত করতে পারবা তত লিড ওর জন্য। এটা সেখানে দেখো। আচ্ছা আমরা একটু কত আসছে দেখো তো, এটা সেখানে বিভাগ 100 দিছ, 1000 না 100 সেন্টিমিটারকে মিটার মানে কি 100। এগুলো প্র্যাকটিস করতে হবে। 0.220 একই হিসাব। আচ্ছা এখন এটা সেখানে দেখো। এখন এই ছবিগুলোর ক্ষেত্রে অবশ্যই আমাদের কি করতে হবে, মানে এই প্রশ্নগুলোর ক্ষেত্রে ছবি আঁকতেই হবে, ছবি না আঁকলে ভুল হয়ে যাবে। দুইটা ম্যাথ শিখলে দেখবে তো সব পারবা, সব সেম। আচ্ছা তাড়াতাড়ি একটু করে নাও, যদি সময় অনেক, আমি পরেরটা লেখা শুরু করে দিলাম, তোমরা ওটা আপাতত লেখো। দিয়ে চার্জের জন্য দেখো এটা আসে কিনা। সিতে প্রাবল্য ইকুয়াল তাহলে কি বিভাগ? সিবি স্কয়ার। আসছে না? এই যে পরে দেখাই দিব। আচ্ছা এগুলো ব্র্যাকেট দিতে হবে। হ্যাঁ 9 × 10 × 9, এরপরে কি আছে গুণন। এটা কত আছে? এটা একবারে করে নেই, আগে 150টা করে নিই। ঠিক আছে 150 ইকুয়াল দিলাম, ভাগ কত আমার 0.2, তাহলে ব্র্যাকেট দেওয়া লাগলো না। 6.75 ও 2 এর উপরে স্কয়ার ছিল, এই যে ভালো বলছো। এখানে কি এসি স্কয়ার ছিল না? তাহলে 0.2 এর উপরে কি হবে? স্কয়ার হবে। তাহলে এটা এটা না, এটা ভাগ। ঠিক আছে আচ্ছা আবার লিখি 9 × 10 এর উপরে 9, একটু সমান দিয়ে দেয় যাতে ব্র্যাকেটে ঝামেলা না করে। গুণন কত? 150 ইকুয়াল ভাগ কত? 0.2, তার উপরে কি স্কয়ার। এই দেখো 3.375 × 10 এর উপরে 13। সবাই ক্যালকুলেটরে প্র্যাকটিস করো। তোমার বের হইছে? তোদের বোঝো, যদি ক্যালকুলেটর যদি মান দ্রুত না নিয়ে আসতে পারো তাহলে তো কোনো লাভ নাই, আছে কি? বুঝে লাভ নাই, তখন পরীক্ষাতে তোমার নাম্বার দিবে না। সাত প্র্যাকটিস করবা। আচ্ছা তাহলে এটার মান কত? 150 ছিল, তার মানে মানটা সেম হবে 9 × 10 এর উপরে 9, 150 ভাগ 0.20, তারপরে কি 3.375 × 10 এর উপরে 13 নিউটন পার কি কুলম্ব। হয়ে গেছে। সবাই একটু দ্রুত দেখবা আসছে নাকি, সবারই আসতে হবে। ক্যালকুলেটর নিয়ে এখানে মান বসে তারপরে বাকি কথা বুঝাই দিয়ে আমার লাভ নেই। আচ্ছা এখন একটু তোমরা এই জায়গাটা একটু বুঝতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গায় বুঝলে সবই হবে, না বুঝলে কিছুই নেই। আচ্ছা এখন তাহলে আমাদের কি, আমরা কি দুইটা ভেক্টর পাইছি না? মনে মনে এটা আমাদের কি পি, আর এটা হচ্ছে কি কিউ। আমি তো সরাসরি যোগ করতে পারি না, যোগ করতে পারবো? তাহলে অতএব এখন বলবো যে সুতরাং এখন আমি যে দুইটা ভেক্টর পাইলাম, ইএ এবং কি ইসি এর
লব্ধি। আমরা এটাকে যোগফল বলবো না, যেহেতু ভেক্টর হিসাবে এটাকে কি বলবো, লব্ধি, বা এটাই নির্ণেয় লব্ধি প্রাবল্য, নির্ণেয় লব্ধি। এই দুইটার লব্ধি যেটা সেটা নির্ণয় করতে হবে না আমাকে। প্রশ্ন কি বলছে, সি বিন্দুতে লব্ধি চাই নাই, প্রাবল্য চাই নাই, সি বিন্দুতে কি প্রাবল্য চাইছে, তো তার মানে এই দুইটা যেটা লব্ধি সেটাই কি সি বিন্দু প্রাবল্য বা আমাদের নির্ণেয় লব্ধি প্রাবল্য। ধরে নিলাম ই, আমরা শেষে যেটা চাবে সেটাকে ই ধরবো, সুবিধা হবে। ও সরি, এখানে ই হবে। হ্যাঁ ধন্যবাদ, একটু তাড়াহুড়ো করতেছি, হবে। হ্যাঁ আচ্ছা, এতটুকু হয়ে গেছে। এখন কিভাবে বের করবো বলো, মনে মনে এটা কি ই, এটা কি কি মানে আটটা কি হবে, এর লব্ধি ভেক্টর যেটা ছিল সেটা কি হবে, সেটাকে আমি ই ধরি নাই। এখন আটটা হচ্ছে এখানকার ই, তাহলে ই ইকুয়াল স্কোয়ার রুট বা রুট ওভার, এটা কি পি, তাহলে ই এর স্কোয়ার প্লাস ইবি স্কোয়ার প্লাস 2 মনে করো পি কিউ ইএবি কস। এই যে এটাই হচ্ছে এখন কথা, এটা হলে কাজ শেষ। এতটুকু কোনো সমস্যা আছে কিনা বলো, অনেকবার বোর্ডে আসছে, অনেকবার। এটা বর্গ করলে মনে করো তোমার এই অধ্যায় শেষ, ধারক দ্রুত শেষ হয়ে যাবে। ধারকে তেমন ঝামেলা নাই, ঝামেলা হচ্ছে এটাতে। আচ্ছা একটু দ্রুত লিখে নিবে। হ্যাঁ আর যেহেতু তোমাদের ভিডিওটাও রেকর্ড থাকবে, চিন্তার কিছু নেই, বাসায় গিয়ে ওই ইয়া করবা, ওই যে স্ক্রিনশট দিয়ে নিবা, কি কথা বলতে নিয়ে আবার লিখবা, প্রয়োজনে আগামী দিন থেকে তোমাদের লেখারও সুযোগ দিব না এখানে, মানে আমি অনেক দ্রুত শেষ করে দিব সবগুলো অধ্যায় পাবে এবং প্রতিটা আমি রেকর্ড রাখবো, তাহলে তোমাদের সমস্যা না হয়। আচ্ছা এখন লেখা বন্ধ করো। এখন এইটাই হচ্ছে মূল জিনিস, আলফা পাইলে আমার অঙ্ক শেষ, আর বাকি আছে কিছু। কিন্তু এই ক্যালকুলেশন কিন্তু ক্যালকুলেটরে কিন্তু তোমার থেকে মান বের করে নিব, বড় না অনেক, রুট ওভার আবার এই অনেক ঝামেলা। আচ্ছা এখন কথা হচ্ছে, আর এটা মিশিয়ে গেল, ইয়ে কি ছিল ইবি না কস। এখন আলফা মানে কি একজন আমাকে বলো, কিসে কোন কোন, কার মধ্যকার কোন, এটা ভালো করে বুঝতে হবে। আলফা মানে ভেক্টরে তোমরা তো আলফা পড়ছো, এই আলফা মানে কি, এই আলফা মানে আমরা যে ভেক্টর দুইটাকে যোগ করতেছি সেই দুইটার মধ্যবর্তী কোণ। তা কোন দুইটা ভেক্টরকে আমরা যোগ করতেছি, কোন দুইটা ভেক্টরকে যোগ করতেছি আমরা এখানে, এখানে বলে ইএ এবং ইবি। সোজা কথা বলতে হবে, আলফা মানে ইএ এবং ইবি এর মধ্যবর্তী কোণ, বাকি কোনো কথা নাই। যেহেতু আমি এই দুইটার মধ্যে বের করতেছি, এই দুইটাকে যোগ করতেছি, আলফা মানে কি এই দুইটার মধ্যবর্তী কোণ। এখন এই দুইটার আমার কি লাগবে, দিক লাগবে, দিক লাগবে না। আমি যদি এর দিক জানি আর এর দিক জানি, কোন বের করতে সমস্যা হবে, ধরো একজনের দিক উত্তর দিক, আরেকজনের দিক পশ্চিম দিক, কোন বের করতে পারবো না, 90 ডিগ্রি, তাই না। এখন এই দুইটার কোণ দরকার, এই দুইটা কোণ বের করতে করলে আমাদের কি করতে হবে, ছবি আঁকতে হবে। অবশ্যই এই ধরনের অঙ্কগুলোতে কি করতে হবে, ড্রয়িং করতেই হবে, মাস্ট বি। তো ড্রয়িং শুরু করে দিয়ে আমি আরো বড় করে আঁকতেছি, এটা তাহলে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা কি ছিল আমার এ, এটা কি ছিল বি, এটা কি ছিল সি ছিল, এখানে কি ছিল 150 কুলম্ব চার্জ, এখানে কত ছিল 150 কুলম্ব চার্জ, এটার দূরত্ব 0.2 ছিল, 0.2 ছিল, 0.2 ছিল। আবার এই অঙ্ক করার ক্ষেত্রে প্রথমে আমি কি করছিলাম, একজন আমাকে বলো, এই চার্জটার জন্য সিতে কি বের করছিলাম, প্রাবল্য বের করছিলাম, এতে কোনো সমস্যা নাই। তো এটার দিকটা আগে নেই আমি, এই কথাটা মনে রাখতে হবে, এখন মুখস্থ করতে হবে। তোমরা যখন 9 পড়ছিলাম যে তড়িৎ বলরেখার দিক, মনে আছে, মনে নাই মনে হয়, থাক না থাক, তড়িৎ বলরেখার দিক বলছিলাম আমরা মাইনাস চার্জের দিকে, যখন ঋণাত্মক চার্জ থাকে, ধনাত্মক চার্জ থেকে বের হয়ে গেলে কোথায় যায়, ঋণাত্মক চার্জের দিকে। যদি মনে থাকে, না থাকলে এখন মনে করে নাও। বলরেখা দ্বারাই মূলত তড়িৎ প্রাবল্যটা বোঝায় আর কি, বলরেখা দ্বারাই। তো সেগুলো বাদ, তোমরা এই ভাষাটা সারা জীবন মনে রাখবা। সেটা কি, সেটা হচ্ছে প্রাবল্যের দিক মাইনাস চার্জের দিকে অন্তর্মুখী, ভালো শব্দ, আমার অত ভালো শব্দের দরকার নেই। অন্তর্মুখী কি বুঝবো না নাকি, অন্তরের মুখে এগুলোর দরকার নেই, সোজা বাংলা ভাষা বলবো। প্রাবল্য আমি আরো নিচে লিখি, এটা একদম আমাদের মনে রাখতে হবে। প্রাবল্য বা বলেরও লিখলাম,
বলের দিক ভালো করে লিখলে ভালো হইতো। এই যে লিখলাম মাইনাস চার্জের দিকে প্লাস চার্জের বিপরীত দিকে। একদম মুখস্থ করে ফেলো সারা জীবনের জন্য, কমপ্লিকেটেড করতেছি না, একদম সোজা করতেছি আমি, একদম সোজা কথা, একদম সারা জীবন মুখস্থ। কেমনে কি হয় হোক। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ সব ভিডিও। আচ্ছা এটা দিকে কোনো সমস্যা নেই আশা করি। আচ্ছা এখন এই কথাটা ধরো আমি কি বুঝি, মাইনাসের দিকে প্লাসের বিপরীত দিকে। এখন যখন আমি এর জন্য সি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করছিলাম, তার জন্য তখন আমার জগতের আশেপাশে আর কেউ নাই, নাই তোমার সুবিধার জন্য সব লিখিয়ে দিলাম, এগুলো আর নাই কেউ। এখন শুধু আমার কি আছে, এ আছে আর কি আছে, সি আছে, আর জগতে আমার কেউ নাই। এখন এ সির মধ্যে চার্জ কোথায় আছে, এতে আছে, আর জগতে কোনো চার্জ নাই। এখন আমি বলছি কি চার্জ আছে, প্লাস চার্জ। বলছি প্লাস চার্জের বিপরীত দিকে, দিকে আর বিপরীত দিকে বলতে কি বোঝায়, প্লাস চার্জের এটা মানে দিকে না, দেখো তো এ মানে কি দিকে, এখানে প্লাস আছে না, তাহলে প্লাসের দিকে, ঠিক আছে এটা কথা হোক, আগে দিকে আর বিপরীত দিকেটা বুঝি। আর তাহলে এটা কি বিপরীত দিকে। আমার সোজা কথা তুমি দিকে আর বিপরীত দিকেটা বুঝো কিনা, তারপরে বাকি কথা। তার মানে এখন কিছুক্ষণ পরে দেখবে এখানে চার্জ, ওটা দেখা যাবে না। যদি সিতে চার্জ থাকতো, সিতেও দেখার দরকার নেই, তুমি কোন চার্জের জন্য ওখানে নির্ণয় করতেছো, কি মান কি বলছো এটা বলছে না। কারণ এই চার্জের দিকে অথবা এই চার্জের বিপরীত দিকে তুমি দেখো, বাকি কিছু আমার দেখার দরকার নেই এই মুহূর্তে। আমার কথা বোঝা গেছে। আমি বলছি প্লাস চার্জের কোন দিকে, বিপরীত দিকে, তাহলে এটা হবে না এবার। তাহলে আমি এগুলো মিশাই দিলাম, তার মানে ডিরেকশনটা কোন দিকে হবে আমাদের, এদিকে। তাহলে এটাকে আমি নামকরণ করছি কি ই এ। এটা কোনো সমস্যা আছে কিনা বলো, কোনো সমস্যা নাই। তাহলে এখানে অবশ্যই দিকটা উল্লেখ করতে হবে। যখন আমরা প্রাবল্য বা ক্রিয়াশীল বল নির্ণয় করব, এরকম একটা মান পাবো, প্রতিটা মানের শেষে বলতে হবে যার দিক অমুক বরাবর, যার দিক অমুক বরাবর। তাহলে কিন্তু তুমি বুঝতেছো নতুন আসছো, না বুঝলে মনে করো মুখস্থ। আমি তো এখানে কমপ্লিকেটেড কিছু বলি না, সোজাভাবে দেখাচ্ছি, কারণ পরীক্ষার মানে এটাই দিবে, বর্গ দিবে এরকম দিকে মুখস্থ করে ফেলো, এর ব্যবহারিক কোনো কাজে লাগাইতে পারবা। আমি কি করি, আমি জীবনে এটা কোনো কাজে লাগাইতে পারিনি, এত বছর থেকে পড়াচ্ছি 10-12 বছর থেকে, আমি জীবনে এটা কোনো কাজে লাগাইতে পারিনি, আমার কোনো কাজেই লাগে না, এটা বাংলাদেশে কোনো কাজ নেই। যা আছে তুমি পরীক্ষা, যাতে তুমি বইয়ের পরীক্ষা বলতে পারো সেভাবে পড়ো, মুখস্থ করে ফেলো, মুখস্থ করলে বিসিএস হয় এই আর কি। তাহলে যার দিক, আমরা দিকে বিপরীত দিকে বলবো না, এখন বিন্দু দিয়ে বলতে হবে। আমি যদি বলি এসি বরাবর, কোনো সমস্যা আছে, ভালো করে দেখো, আমার যার দিক প্লাস চার্জের দিক এটা বলা যাবে না, এটা তো আমি বুঝাইলাম। তাহলে যার দিক আমি কি বরাবর বলবো, এসি বরাবর, কি বার উল্লেখ করতে হবে, তাহলে এসি বরাবর। এই যে আমার ঝামেলা শেষ। এখন আমার কাহিনী শেষ, এখন আমার পরেরটা শুরু করতে হবে। এবার কোন চার্জের জন্য করছিলাম, বি চার্জের। এখন জগতের এ নাই, মেশাই দিলাম না, বি চার্জ। আচ্ছা এখন এটা একবার ড্রয়িং করে নিই। তাহলে বি চার্জের জন্য আমি কি করছিলাম, সি বিন্দুতে প্রাবল্য বের করে নিই, এখানে কি চার্জ আছে, প্লাস চার্জ। এখন ডিরেকশনটা কোন দিকে হবে বলো, আমি একদম বলো, যার দিক কোন দিকে লিখবো আমি এখানে, যার দিক কি বরাবর, যেহেতু এখানে প্লাস, এই যেটা যার দিক বিসি। ধন্যবাদ, এইটাই চাচ্ছিলাম, মাইনাস থাকলে কি হবে। এই অঙ্কটা শেষ করে এখানে একটা মাইনাস দিব, এই জায়গায় অঙ্কটা শেষ করে এবার দুই বিষয়ে মাইনাস দিব, এগুলো দেখাবো একটু পরে। আচ্ছা এখন এটা তো, এটা কেন খালি দেখি, কেন একটু লাগে দেয় নাকি, কেমন দেখা যাচ্ছে, লাগে দিলাম। আচ্ছা এগুলো কিন্তু মিটার, হ্যাঁ তোমরা আবার বলবো যে ওখানে বি দেওয়া আছে, এখানে 2 দিলাম মিটার। আরে আমার তো এগুলো এখন দরকার আছে, আমার দরকার শুধু দিক দুইটা দরকার। তাহলে এখানে কি বলবো, আমি বলবো ই
বি বলবো, এটা বি বলবো। আশা করি এতটুকু কোনো সমস্যা নাই। আমার কিন্তু এখনো দিক শেষ হয়নি। আমরা এক কাজ করবো, এই ধরনের অঙ্কগুলাতে আমরা যে বিন্দুতে নির্ণয় করবো ওই বিন্দুর দিকে যদি কিছু আসে সেগুলো একটু বাড়াই দিব, একটু কি করবো। আচ্ছা, এটা যদি আমি সোজাই দিই, এর দিক পৃথিবীর এক প্রান্ত পর্যন্ত যাক না কেন একই দিকেই তো নাকি, কোনো সমস্যা আছে? একই কথা না, এই লাইন পদ্ধতি যাই যাক একই কথা নাকি। তো এটাকে একটু বাড়াই দিই, এরকম না যদি দিয়ে বিন্দুটা একটু করে বাড়াই দিব যাতে দিকটা সহজে নির্ণয় করতে পারি। আমি একটু ডট ডট করে দেখাচ্ছি, তোমার একটু বাঁকা হয়ে গেছে তো হোক, মনে করো এটাই সব বাঁকা মানুষে তো একটু বাঁকাই হবে। তার মানে মূলত এটা কি ছিল আমাদের ই এ, আবার নামকরণ করলাম, এটা কি ই বি। এখন মধ্যবর্তী কোণ কোনটা হবে বলতো, এইটা হবে না, তার মানে এইটাই হচ্ছে আমাদের আলফা। এখন একজন আমাকে বলবো আলফা কত ডিগ্রি হবে। হ্যাঁ, এটা 60 ডিগ্রি, যেহেতু সমবাহু ত্রিভুজ, এই কোণ সমান এই কোণ, একান্তর কি জানি অনুরূপ কোণ বলে, যাই বলে বলুক, চোখ দিয়ে দেখলে বোঝা যায় এটা যত ডিগ্রি হবে এটাও কত ডিগ্রি। তার মানে এই যে আমাদের কাঙ্ক্ষিত আলফাটা আমরা পেয়ে গেছি। তাহলে আমরা এখানে জাস্ট মানগুলো বসাবো, বিশাল মান 3.375 গুণন 10 এর উপরে 13, বাপরে বাপ কত বড় মান, তার উপরে স্কোয়ার 3.375 গুণন 10 এর উপরে 13, তার উপরে স্কোয়ার প্লাস এই দেখছো কাণ্ড। আচ্ছা, 2ab আছে, এটা একবার স্কোয়ার করে দেই, তাহলে দুইটাই আছে, এতগুলো লিখলে জায়গা হবে না। 3.375 গুণন 10 এর উপরে 13, তার উপরে স্কোয়ার, cos কত 60 ইকুয়াল, একেবারে দেখে দেখে লিখে দিলাম 5.845 গুণন 10 এর উপরে 13 নিউটন পার কুলম্ব। এতে কোনো ধরনের সমস্যা আছে কিনা বলো। এখন আমি এই বিভিন্ন বিন্দুতে দেখো মাইনাস প্লাসের ভরপুর করে, কোনটা মাইনাস, এটা কেমনে আসলো ক্যালকুলেটরে। আচ্ছা আচ্ছা, এক কাজ করো, এখন এগুলো তোমাদের আমি একটা কথা বলি, এগুলো ম্যাক্সিমাম কোণ কিন্তু এই মানগুলো একই দেওয়া থাকবে, দেখো তো। আচ্ছা, এগুলো আমি পরে আলোচনা করি, তুমি ক্যালকুলেটর শিখো শর্টকাট পরে, তুমি রুটটা পরে দাও, আগে এগুলো গুণ করা শুরু করো, ব্র্যাকেট দিবা 3.375 গুণন কত 10 এর উপরে কত আছে 13, ব্র্যাকেট ক্লোজ করলাম, ঠিক আছে, ঝামেলা শেষ। তারপরে তার উপরে স্কোয়ার আছে, আচ্ছা ব্র্যাকেট ক্লোজ করে স্কোয়ার দিলাম, হ্যাঁ তাই ভুল লিখতেছি, দেখো গুণন আবার শুরু করলাম, এটা আছে না 3.375 গুণন 10 এর উপরে কত, গুণ দেয়নি, কি ব্যাপার গুণ উঠতেছে না কেন, ক্যালকুলেশনে একটু সমস্যা, একটা ভুলে গেলে কিন্তু সব শেষ। তার উপরে স্কোয়ার, তারপরে কি আছে যোগ আছে না, যোগ 2 আছে নাকি, যোগ 2 থাক, 2 এমনি ধরবে, 2 ইন্টু 2 ব্র্যাকেট দিলাম 3.375 গুণন 10 এর উপরে কত, তুমি ক্যালকুলেটর দ্বারা সবাই চেষ্টা করো, 10 এর উপরে 13, তার উপরে কি আছে স্কোয়ার আছে তাই না, তারপরে কি আছে cos, এটার সাথে আছে cos কত 60, মনে হয় সব নেওয়া হয়েছে, অ্যান্সার নিলাম, এটার কি রুট হবে না, এই যে রুট দিয়ে অ্যান্সার দিলাম 1 পয়েন্ট। আচ্ছা, মনে হয় কোথাও একটা ঝামেলা হয়ে গেছে, 10 এর উপরে আচ্ছা বলো, আচ্ছা এক একজনের এক একটা আসছে, 5 পয়েন্ট তোমার আসছে, তার এটা ঠিক আছে। আচ্ছা, তোমার একটু শর্টকাট বলি, দেখো একটু মনোযোগ দাও, এই মানগুলো ক্যালকুলেটর তোলা অনেক কষ্টকর না, আমরা একটু শর্টকাট করবো, দেখো এখানে ইআইবি এগুলো মান সমান না, শর্টকাট ছাড়াও কিন্তু তোমাদের শিখতে হবে, কারণ যদি এই মান যদি ভিন্ন দেয় তখন কি করবে, তুমি যেভাবে করছো দেখাও। আচ্ছা, এখন একটু দেখো, আচ্ছা আমি শর্টকাটটা বলি, দেখো এটা করে দেখলাম, আচ্ছা শর্টকাট এটা মিশিয়ে দিলাম, দেখো শর্টকাটটা আগে বলি,
এটা কিন্তু একবারে মান আসতেছে না, 2-3 বার প্র্যাকটিস করতে হবে। এই দুটো মান সমান না, একটু মনোযোগ দাও। ধরো এটা আমি ইয়ে ধরলাম, এটা আমি ইয়ে ধরলাম, কোনো সমস্যা আছে? আছে কিনা? এ মানও যায়, এ মানও তাই, যেহেতু মান সমান। তাহলে 2a স্কোয়ার হচ্ছে না এখানে, দেখো তো, মানে আমি একটু কমাই নিচ্ছি, এগুলো ভেক্টরে এগুলো শর্টকাট গুলো আছে। 2a স্কোয়ার গেল প্লাস, এখানে দেখো তো, এখানে কি 2, এটাও ইয়ে স্কোয়ার হচ্ছে না, এটাও ইয়ে, এটাও ইয়ে, ইয়ে ইয়ে কি হচ্ছে, ইয়ে স্কোয়ার নাকি, 2a স্কোয়ার cos আলফা, ঠিক আছে। এখন দেখো তো সমান না, এখানে ইয়ে একটা আছে না, হ্যাঁ, তাহলে ইয়ে 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 নিয়ে কি হলো, ইয়ে স্কোয়ার হয়ে গেল। আর এখানে একটা তো দুই, মানে 2a সমান 2a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার, মানে ইয়ে স্কোয়ার প্লাস 2a স্কোয়ার, হয় না? এটা তো বুঝছো? এই যে ইয়ে দিয়ে ই ধরলে আরো ভালো হতো, এখানে যেহেতু ই ধরতে পারলাম না। এটা বুঝছো তো নাকি? তুমি কি বুঝছো এটা? শর্টকাট দেখা যাতে এতগুলো মান না লেখা লাগে। তাহলে দেখো তো এখানে আমি 2a স্কোয়ার কমন নিতে পারি না, দুটো এখানে 2a স্কোয়ার কমন নিলাম, কমন নিলে কি থাকে এখানে, এখানে 1 থাকে প্লাস cos আলফা থাকে না, এখন অনেক কমছে না, আরো কমাইতে পারি, আর কমানোর দরকার নেই। এখন একটু চাপো তো দেখি, 2a স্কোয়ার করে নাও, ব্র্যাকেটে 1 প্লাস cos আলফা দিয়ে তারপরে রুট ওভার করে নাও, শর্ট হয়ে গেল। মানে এইভাবে আমাদের, তোমরা যখন ক্যালকুলেটর বারবার প্র্যাকটিস করবা, শর্টকাট নিজেই খুঁজবা, নিজেই পারবা, এগুলো নিজেকেই করতে হবে, হাতে কলমে না করলে তো হবে না। আর সব শিখলে ক্যালকুলেটর মান বের করতে পারবেন, লাভ কি হলো? ব্র্যাকেট ঠিক রাখবা, রুট সবার পরে দিবা, একবারে করতে পারলে তো ভালো। আজকের ক্লাসে আর কিছু মান বের করতে হবে, শর্টকাট প্লাস এইভাবে কিভাবে মান বের করতে হবে। ভিডিও কি চলতেছে? মানে পজ করা যাবে, সব ঠিকঠাক করে এটা আসছে, এই যে চলে আসছে, উত্তর তো মিলছে, এবার থাক, পজ করা লাগবে না। এখন তোমাদের কাজ যেটা, শর্ট না করে ব্র্যাকেট দিয়ে দিয়ে কত ভাবে সব মান বসে তুমি বের করতে পারো, কারণ যদি মান এক না দেয় তখন এইভাবে লিখতে পারবো আমি, বিন্দয় স্বাভাবিক, তখন কোনো বুদ্ধি নেই। বাসায় গিয়ে কেমনে আসে এই মান, যেমন আমারও কিন্তু প্রথমবারে আসলো না, হয়তো বা তোমার ক্যালকুলেটর যে গুণ উঠতেছিল না, একবার একটু মান মনে করো উল্টাপাল্টা হলে মান আসবে না। এজন্য আমরা কি করবো, পরীক্ষায় তুমি ধরো এগুলা মান সব বসাইছো, বসায় শর্টকাটটা এভাবে তুমি ক্যালকুলেটর বের করে নিতে পারো, অথবা যদি মনে করো শর্টকাটে করবো, শর্টকাটে করতে পারো, যা খুশি, সোজা কথা আমার সঠিক মান লাগবে, ভুল যাতে না হয়। আর তুমি কিভাবে করবে তোমার ব্যাপার, এবং কত কম সময় করবে, বেশি সময় করলে সময় নষ্ট। তোমার এই শর্টকাটে বসে নাই এখনো, এর মনে হয় শর্টকাটে বসে নাই, আসে নাই? আচ্ছা, উর্দু তো আসছে, তোমারও আসবে, ঠিক আছে। বাসায় গিয়ে একদিন ধরে শুধু ক্যালকুলেটর চাপ আজকে, মানে এটা কাজে, এটা না পারলে কোনো পরে লাভ নেই। আচ্ছা, এখন আমাদের কথা হচ্ছে এই লব্ধি ভেক্টরের দিকটা কোন দিক, যেমন এটা কিন্তু গ নম্বরে বলছিলাম, দেখো তো সি বিন্দুর প্রাবল্যের দিক কোন দিকে বলছে না, এটা প্রশ্ন কিন্তু আসলে দেওয়া উচিত হয়নি, এই প্রশ্নটা এক লাইনে করা যায়, আগে কখনো এটা এই দুটো মিলে একটা প্রশ্ন হয়, তো বোর্ডে যিনি প্রশ্ন করছেন উনি অতটা ভালোভাবে কোশ্চেনটা করতে পারেন নাই। এটা কোন দিকে দেওয়াটা শোভা পাইতো যদি একটা মান এখানে ভিন্ন দিত। আচ্ছা, এখন তুমি বলো, এই যে ধরো আরেকটা মার্কার একরকম হলে ভালো হবে, এদিকে দেখো, কমন কনসেপ্ট, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এরকম হচ্ছিল না আমাদের, এরকম হচ্ছিল, কিন্তু ভালো করে মনোযোগ দিবা, কথা একবারে বুঝবা। এ 10 নিউটন বলে এদিকে টানতেছে, এ 10 নিউটন বলে এদিকে টানতেছে, কোন দিকে বরাবর যাবে, মনে করি মাঝে একটা কিছু ছিল, রশি টসি কিছু একটা ছিল, জেগে এরা দুইজন দুদিকে টানতেছে সমান বলে, এ কোন দিক যাবে, ঠিক মাঝ বরাবর যাবে না, বেসিক কনসেপ্ট বলে এটা, ভেক্টরও কিন্তু তাই বলে আমরা যখন কোণ বের করি। আরেকটা কথা, তুমি যত বলে টানতেছো আমি তত বলে টানতেছি, মাঝে এটা কোথাও যাবে, ছিল যদি না যায় একদম, এর যদি সহ্যের বাইরে না টানি, তার মানে যেখানে ছিল সেখানে থাকবে।
এখানে যদি সেম বলে দুইটা টানি ঠিক কোন বরাবর যাবে? মাঝ বরাবর অবশ্যই যাবে। তোমরা ভেক্টরে যে tan থিটা যে দিক নির্ণয় করছো না, সেখানে দেখবে তাই আসবে। তো ধরো এটাকে আমি, তার মানে আমি যদি বলি লব্ধি প্রাবল্যের দিক কোন দিক, তাহলে ঠিক কি বরাবর হবে? মাঝ বরাবর হবে না? হবে কিনা বলো? তার মানে আমি যে ইটা বের করছিলাম সেটা কি এইটা, তাহলে লব্ধি প্রাবল্যের দিক কি বরাবর? আমি তো এখানে মাঝ বরাবর বললে কেমন হয়? যেখানে আমি ই বিন্দু ধরছি কি বলবো? সি বরাবর বলতে পারি না? যার দিক কি বরাবর? সি বরাবর। তাহলে যার দিক সি বরাবর, এটা কিন্তু আমার ঘ নাম্বার হয়ে গেল। আচ্ছা, এটা বলতেছি স্যার অবশ্যই এটা করতে পারে নাই প্রশ্নটা, তুমি আবার করতে পারো, ওটাই হবে। আরেকভাবে আমি দেখাচ্ছি। এখন তুমি আমাকে একদম বলো, আমি যদি বলি লব্ধির দিক বলে সাধারণত কিভাবে নির্ণয় করে বলো তো? এটা কি ছিল? পি। এটা কি ভেক্টর ছিল? কিউ। সামান্তরিকের সূত্র, তাই না? দিতেই পারতেছি না। এটা কি আর ছিল না? এই ভেক্টরটা কি ছিল? আর। আলফা ছিল পুরোটা। লব্ধির দিক কি আপনি বের করছিলেন? তুমি বলছিলে যে ধরি লব্ধির দিক পি ভেক্টরের সাথে থিটা কোণে, বলো নাই? এভাবে বলো নাই? ধরি লব্ধি ভেক্টর আর এর দিক পি ভেক্টরের সাথে কত কোণে? থিটা কোণে, সেটা বের করছিলেন। অথবা ধরি লব্ধির দিক কিউ ভেক্টরের সাথে কি কোণে? থিটা কোণে। আমরা দিকটা বের করি মূলত এভাবে, যে কোনো দুইটা ভেক্টরের একটার সাথে বলি, ধরে যে দুইজন দুই দিকে টানতেছি, এখন মাছটা গেছে এদিক বরাবর, বলবো যে কলমের দিকে এত ডিগ্রি কোণে, বা এদিক মার্কারের দিকে এত ডিগ্রি কোণে, এটা তো বলি, তাই না? যে কোনো একটার সাথে বলি। তো এখানে মাছ বরাবর একদম সোজাই ছিল, ওই জন্য বলছি একদম খারাপ বরাবর। কিন্তু যদি কোনোভাবে আমার এই মানটা ভিন্ন থাকতো, ধরে 130 আছে, তার মানে এর মান তো বেশি হইতো না? তো কিছুটা এর দিকে থাকতো না বেশি, তখন তো একটা দিক নির্ণয় করতে হইতো। এখন তুমি আমাকে বলো এই লব্ধি ভেক্টর দিক ই এর সাথে কত কোণে, একজন আমাকে বলো, দেখেই বলো ওখানে লব্ধি ভেক্টরের ই এর দিক নির্ণয়। আমি ঘ নাম্বারটা একটু অন্যভাবে দেখাচ্ছি, একদম ম্যাথমেটিক্যাল টার্মে। এখন আমাকে একদম দেখে বলো, তুমি দেখেই বললে এটা খারাপ উপরের দিকে, তাহলে ই এর সাথে কত কোণে বলো? তুমি বলো কত কোণে, কত ডিগ্রি কোণে হবে? 30 ডিগ্রি কোণে হবে। দেখেই বুঝতেছি, কারণ পুরোটাই কত ডিগ্রি? 60 ডিগ্রি। এই পাশে যেহেতু মান দুইটার সমান, এই পাশে অর্ধেক আছে, এই পাশে, তার মানে থিটার মান কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি হবে। এখন আমি মানি না 30 ডিগ্রি, আমাকে অঙ্ক করে বের করে দেখাও। যদি আমি অঙ্ক করে বের করতে পারি, তাহলে অন্য মান হলে আমি বের করতে পারবো। আমার কথা বোঝা গেছে? মান কি হয় হোক, তারপর বলবো যে ধরি, লিখতে হবে ধরি ই এর দিক, ই এর দিক মানে ভেক্টরের দিক কার সাথে? থিটা কোণে, যে কোনো একটার সাথে। ই এর সাথে ধরি ই এর সাথে কি কোণে? থিটা কোণে। তার মানে এই জায়গায় আমি কি ধরছি? এটা কি ধরছি? আমি থিটা ধরে এই থিটা নির্ণয় করবো। তাহলে এখন ওই যে tan থিটা সূত্রটা কি ছিল? আমাদের tan থিটার একটা সূত্র ছিল না? কিন্তু হ্যাঁ, তাহলে tan থিটা সমান কি? আমরা পড়ছিলাম যার সাথে কোণ থাকে সে থাকে সিঙ্গেল, তার সাথে কোণ আছে ই এর সাথে, তাহলে ই এ সিঙ্গেল থাকলো, প্লাস আর একটা যেটা থাকে সেটা হয় cos আলফা, সেটা ইনটু cos আলফা, আর উপরে হয় সেটা ইনটু sin আলফা। আমার কথা কি বোঝা গেছে? এটা তো পড়ছো তোমরা। কার সাথে কোণ ধরছি আমি? ই এর সাথে। ই এর জন্য কি থাকবে? সিঙ্গেল থাকবে, এ প্লাস ইবি cos আলফা, উপরে কি ইবি sin আলফা। অতএব থিটা ইকুয়াল ট্যানটা বসে গেলে কি ইনভার্স হবে না? তাহলে ট্যান ইনভার্স, তাহলে ইবি sin আলফা ভাগ ই এ প্লাস ইবি cos আলফা। এখন তুমি ক্যালকুলেটর চাপিয়ে 30 ডিগ্রি তোমাকে আনতে হবে, কেমনে আনবা তোমার ব্যাপার।
কতবার ক্যালকুলেটর চাপে রাখে লাগবে, আসবে 3 ডিগ্রি। এটাও তুমি কিন্তু শর্টকাট করে নিতে পারো, নিতে পারো না? কমন নিতে পারো, কমন নেওয়ার দরকার নেই, অল্প আছে অল্পই। পজ করো তো। আচ্ছা, এখন এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে, এখানে যদি অন্য মান থাকতো কোনো সমস্যা আছে? এখানে যদি এবার 140 দেওয়া থাকতো, বলতাম না হোক ঠিক মাছ বরাবর, ধরতাম একটার সাথে কত কোণে, থিটা কোণে, ওইভাবে পারতাম না? তখন কিন্তু ঠিক মাছ বরাবর হবে না, এটা নিয়ে আমার সমস্যা নেই, আমরা দিক নির্ণয় করতে পারবো। এখন যদি প্লাস ছাড়া যদি এবার মাইনাস হয় তাহলে কি হবে, এটা হচ্ছে বিষয়। তো আমি এই ছবিটা এটা মিশিয়ে দিলাম, হ্যাঁ জ্ঞান হয়ে গেছে, আমি এখানে দেখাচ্ছি। আচ্ছা, এখানে আমি এখন দেখাবো কয়েকটা ভাবে আমি ত্রিভুজ দেখাবো। এখানে যা ছিল তাই লিখি, এ ছিল, এরপরে কি ছিল, বি ছিল, এখানে কি ছিল 150 কুলম্ব ছিল না, প্লাস 150 রাখি, এখানে ধর মাইনাস 150 রাখলাম, এখানে কি ছিল, সি ছিল। ভালো করে দেখে দাও, এটা কোনো সমস্যা আছে? এখানে প্লাস, এখানে কি মাইনাস। তো প্রথমে আমরা কি করব, এর জন্য সি তে কি বের করবো, প্রাবল্য বের করছি না, এর জন্য সি তে প্রাবল্য। দেখো এই অঙ্কটাই আমি করতেছি, জাস্ট আমার নামটা ভিন্ন। তাহলে যার দিক কি বরাবর, এটা প্লাস আছে না, এদিকে এখন ক্যালকুলেটর চাপা যাবে না, এখানে প্লাস আছে, দিক কি হবে, প্লাস থেকে বিপরীত দিকে, তার মানে এদিকে। এটা কি আমাদের ই, এটা ঠিক আছে, কোনো সমস্যা আছে? সমস্যা আছে কোনো? এখন এখানে কি আছে, তাহলে যার দিক এসি বরাবর, এটা ঠিকই আছে। আচ্ছা, এখন দেখো এখানে কি আছে, মাইনাস আছে, আরো নির্ণয় করছে, এই যে বি এর চার্জের জন্য সি তে প্রাবল্য, মানও ঠিক রাখছি। আমি কি বলছিলাম, মাইনাসের দিকে না, এটা কি দিকে, এটা দিকে না, এই তীর চিহ্নটা দ্বারা কি বোঝাচ্ছে, মাইনাসের দিকে, তার মানে এটা কি ই বি। তাহলে যার দিকে এবার কি হবে, সিবি বরাবর হবে না, আগে কি লিখছিলাম বিসি বরাবর, এখন লিখতে কি হবে, সিবি বরাবর। এতটুকু চেঞ্জ, এই জায়গাটা অঙ্কটা সেম ছিল, বুঝছো কিনা? এই জায়গাটা বলো, না বুঝলে বলো। তবে আরেকটা ছবি ড্রয়িং করে নিবা, শুধু ছবিটা ড্রয়িং করবা, এখানে এখানে বসাবো মাইনাস 100 কুলম্ব, প্র্যাকটিস মনে করো এটা। এখন আমাদের এবার কি এই দুইটার লব্ধি করতে হবে না? দেখো কোন দুইটার, এই দুইটার লব্ধি বের করতে হবে, তার মানে আলফা এবার কি হবে, এই জায়গাটা হবে না আলফা, এই দুইটারই মধ্যবর্তী কোণ কি, আলফা। আর আলফা কত ডিগ্রি, চোখ দিয়ে কেমনে বুঝবো বলো, চোখ দেখে আলফা কত ডিগ্রি হতে পারে, কেমনে বলো? আচ্ছা দেখো তো কত ডিগ্রি হবে বললা, 90। আর একজন বলো, চোখ দিয়ে দেখে বলতে হবে কত ডিগ্রি। দেখো তো আমরা কিভাবে এটা বলতে পারি, এইটা কি 60 ডিগ্রি ছিল না, এটা কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে যদি আমার এইটা দাঁড়িয়ে হইতো, এটা পুরোটা কত ডিগ্রি, 180 ডিগ্রি না, এই লাইনটা চোখ দিয়ে দেখলে কেমনে বুঝবো, এই লাইনটা কত ডিগ্রি, এই লাইনটা 180 ডিগ্রি, এতে কোনো সন্দেহ আছে? এই পুরো লাইনটা 180 ডিগ্রি, এই জায়গাটা কত ডিগ্রি জানছিলাম, 60 ডিগ্রি, কারণ বোঝা যাচ্ছিল এটা সব অতিভুজ, এটা হলে এটা 60, তাহলে এই জায়গাটা কত হবে, 180 মানে 60 হবে না, বুঝছো কিনা বলো? পুরোটা লাইন 180 ডিগ্রি, এইটা 60 ডিগ্রি, তাহলে আলফা ইকুয়াল কত হবে, 180 ডিগ্রি মাইনাস 60 সমান আলফা কত ডিগ্রি হবে, 120 ডিগ্রি। তফাৎ হচ্ছে এটাই, এই অঙ্কটার। তার মানে এই যে আলফার মানটা আমাদের এখানে কত বসবে, তখন 60 এর জায়গায় কত বসবে, 120 ডিগ্রি। অঙ্ক যা ছিল তাই, এখানে আলফার মান কত হবে, 60 এর জায়গায় 120 ডিগ্রি। কোন একটা ধরবো কার সাথে, অমুকের সাথে থিটা কোণে। এখন আমাকে বলো তো, এই দুটো যদি সমানে হয় তাহলে দিকটা কোন দিক কত ডিগ্রি হবে, চোখ দিয়ে দেখে। এও টানতেছে যে মানে, এও টানতেছে কি একে মানে, তার মানে লব্ধির দিকটা ঠিক মাঝ বরাবর হবে না, এইটা হচ্ছে আমাদের লব্ধি প্রাবল্যের দিক। অর্থাৎ যে কোনো একটা সাথে কত ডিগ্রি কোণে, 60 ডিগ্রি কোণে। 120 এর অর্ধেক কত, 60 না, কি বুঝো নাই?
এও সমান টানতেছে এও সমান টানতেছে, তাহলে লব্ধি কি হবে? ঠিক মাঝ বরাবর। এবং যদি পুরোটাই কত ডিগ্রি হয়? 120 ডিগ্রি হয়, এই একটার সাথে কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। এভাবে যদি বের করো তবুও কত আসবে? 60 ডিগ্রি বের হবে। পজ করো। আচ্ছা, এবার আমরা দেখবো যে দুইটা বিন্দুতে মাইনাস চার্জ আছে। আগেরবার তো উপরে নির্ণয় করলাম সবসময়, তাই না? এদিকে তো পরীক্ষা বলতে পারে, এদিকে একটা দেখাই। এবার আমরা বি বিন্দুতে নির্ণয় করব। এই যে বি তে লব্ধি প্রাবল্য নির্ণয়। লব্ধি প্রাবল্য কত? এবারে দুইটা মাইনাস -70 কুলম্ব করে আমরা দিছি। আমরা এটা থেকে আর একটা ত্রিভুজ দেখবো, দেখে শেষ করে দেবো। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ একটা দেখবো। আমাদের কাজ কি বলো? আমি লিখলাম না, এ চার্জের জন্য বি তে কি নির্ণয় করতে হবে? এগুলো মনে একটু মিশাই দিলে ভালো হতো না, গ্যামজাম গুলো সেপারেট করে নিচ্ছে। দেখো, এ চার্জের জন্য বি তে কি বের করতে হবে? প্রাবল্য বের করতে হবে। এখানে কি চার্জ আছে? মাইনাস চার্জ। তার মানে সেটাকে যদি ই এ ধরে দিকটা কি হবে? এদিক হবে না? ই এ কোন সমস্যা আছে কিনা বলো? এটাতে কোনো সমস্যা আছে? ওদিকে কেন? এই যে মাইনাসের দিকে, এখানে মাইনাস চার্জ এর দিকে, এদিকে। এবার সি এর চার্জের জন্য কি বের করবো? বি তে প্রাবল্য বের করবো। কোন চার্জের জন্য? সি এখানে কি মাইনাস আছে? তাহলে মাইনাসের দিকে, দিকটা হবে কোন দিক? এদিক। তাহলে এটার নাম ধরছি আমি ইসি, যেহেতু সি এর চার্জের জন্য। এই জন্য তোমরা ই1 ই2 ধরতে পারো, ওই সংখ্যাটা ধরলে সুবিধা হয় বুঝতে। ঠিক আছে, এখন আমরা কি করতে হবে? এই দুটোর মধ্যে বের করতে হবে না? যদি এটা সমবাহু ত্রিভুজ হয়, এই আলফার মান কত ডিগ্রি? 60 হবে না? তার মানে এই দুটোর লব্ধি কি বরাবর? মাঝ বরাবর হবে। এটা হচ্ছে আমাদের লব্ধি প্রাবল্য ই এর দিক। বুঝছো কিনা বলো? আগের মতো একদম সেম। এটার দিকে দিকে এটার দিকে আমরা বি তে নির্ণয় করতেছিলাম, কিন্তু এখন অন্য মান থাকলে থিটাতে বের করে নিব। এখানে থাকলে বের করতে পারবো, ঠিক মানে যা থাকে থাকুক না কেন। এটা যদি বুঝে থাকো আমি আরেকটা দেখে শেষ করে দেবো। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। এবার পারবে এটা? প্রথমে দুইটা প্লাস দিয়ে দেখাইছি, বোর্ডে যেটা আসছিল, একটা প্লাস দিছি একটা মাইনাস দিছি, দুইটাই মাইনাস দিছি, বিন্দু আরেকটা নিয়ে আসছি। বুঝ করো। আচ্ছা, এবার আমাদের এটা দেখো, এটা দেখে বুঝতে পারতেছি এটা 0.3 সেন্টিমিটার, এটা 0.3 সেন্টিমিটার। তার মানে দুই বাহু সমান, সমদ্বিবাহু। আবার বোঝা যাচ্ছে এটা কি? সমকোণী। কেমন থাকে থাক না কেন, আমি একটু বিভিন্ন ভাবে দেখানোর চেষ্টা করতেছি। আমার প্রশ্ন এবার, বি বিন্দুতে লব্ধি প্রাবল্য এবং দিক কত? এভাবে শুরু করবো যে এ চার্জের জন্য সি তে প্রাবল্য। সি তে না লিখে এখানে কি লিখবো? বি তে। যেহেতু নির্ণয় করতেছি কোথায় আমরা? বি তে। তাহলে এ চার্জের জন্য বি তে প্রাবল্য 1/4πε0 কিউ এ ভাগ কি? এ বি স্কয়ার। এ বির মান দেওয়া আছে। এখানে কি প্লাস চার্জ আছে না? দিক কোন দিক হবে? প্লাস চার্জ থেকে বাইরের দিকে। তার মানে এটা হবে আমাদের ই এর দিক, মানে এই চার্জের জন্য। কোন সমস্যা আছে? নাই। এখন কি করবো? যার দিক কি বলবো? এ বি বরাবর। এখন সি এর চার্জের জন্য, তাই না? সি এর চার্জের জন্য বি বিন্দুতে প্রাবল্য 1/4πε0 কিউ সি ভাগ কি? বি সি স্কয়ার। যার দিক কি বরাবর? এখানে কি আছে? মাইনাস। মাইনাসের দিকে এদিকে, তাহলে এটা কি? ই সি। ঠিক আছে, এখন কোন দুইটার লব্ধি করতে হবে? ই এবং ইসি এর লব্ধি করতে হবে। এই দুটো লব্ধি করতে হবে না? হবে কিনা? তাহলে এই কোনটা কত ডিগ্রি হলো? অবশ্যই কত ডিগ্রি? 90 ডিগ্রি হয়ে গেছে। জাস্ট এখানে আলফার মান কত বসাবো? 90 ডিগ্রি। রুট ওভার এ স্কয়ার প্লাস ইসি স্কয়ার প্লাস 2 এ ইসি কস 90 ডিগ্রি। এভাবে আমরা কোনো বের করতে পারবো। যদি আলাদা মান দেওয়া থাকে, যদি এরকম সেম মান দেওয়া থাকে, ম্যাক্সিমাম সেমে থাকবে, ঠিক মাঝ বরাবর হবে, তখন এটা 45 ডিগ্রি হবে। যদি অন্য থাকে আমরা tan থিটা এইভাবে বের করে নেব। তো হ্যাঁ, না না না, ড্রয়িং এ কোনো সমস্যা নেই। তুমি স্কেল দিয়ে আঁকবা, একটা মাছ বরাবর আন্দাজ করে নিবা। এই যে চাঁদা ফেলে যে মাছ বসাবো এমন তো কথা নেই এখানে। স্যার এমনি বুঝবে, আমার কথা বুঝো নাই। আর যেগুলা এগুলা কোনো মাপামাপির কোনো কাজ নেই। তুমি কোন ধরে নিয়ে বলবা যে এত ডিগ্রি, এই হচ্ছে বিষয়। আর আমাদের এরপরে যেটা বর্গ থাকবে, এখানে আমাদের সবসময় চার্জ কটা ছিল? দুইটা ছিল। বর্গের ক্ষেত্রে হয়তো বা 3টা বিদ্যুতের চার্জ থাকবে, অথবা 4টাতে চার্জ থাকবে, মাঝখানে নির্ণয় করতে পারবে। প্রসেস সেম। তখন আমরা যখন লব্ধি এখানে 2টা পাচ্ছি, তখন তো 3টা পাবো। আগামী দিন ইনশাল্লাহ আমরা
যত ধরনের আছে সব সলভ করব। তো এরকম বোর্ডে আরো আছে, তোমাদের ত্রিভুজের বোর্ডে যতগুলো আছে এরকম সবগুলো পড়বা, ঠিক আছে। যেমন তোমরা ঢাকা বোর্ড 2019-এর গ নাম্বারটা তোমাদের প্র্যাকটিস থাকবে এটা। তাহলে তোমাদের এই ডাব্লিউ গুলা, যেমন এই ঢাকা বোর্ড 2019-এর এরপরে গ নাম্বার, এই প্রশ্নটা কিন্তু এরকম দেখো, এখানে বি এবং সি বিন্দুতে চার্জ দেওয়া আছে, বলছে এ বিন্দুতে বিভবের মান কত। তার মানে একবার কি করবো, বি এর চার্জের জন্য এ বিন্দুতে বিভব বের করবো। এর আগে তো প্রাবল্য করছি, তাই না, 1/4 কি ভাগ আর। একবার সি এর জন্য এ বিন্দুতে কি বের করবো, বিভব বের করবো, বের করে এই দুটো একবার যোগ করবো। এবার একবার √p² + q² + 2pq cos α এগুলো কিচ্ছু লাগবে না, কারণ এটা কি রাশি, বিভব স্কেলার রাশি না। যে দুইটা মান পাবো, এখানে একটা ভি এ পাবো, তাই না, সরি ভি বি পাবো, বি বিন্দুর জন্য বা ভি জি পাবো, এই দুইটা কি করবো একবারে যোগ করে দেবো, ওটাই উত্তর, এত ভোল্ট। এরপরে তোমরা এই যে রাজশাহী বোর্ড 2019-এর গ দুইটাই দেখবা, যশোর বোর্ড 2023-এর গ নাম্বার, এবং 24 সালেও কিন্তু ত্রিভুজ সংক্রান্ত আসছে, এই মুহূর্তে আমি লিখে দিতে পারলাম না, সেগুলোও করবা। এবং এর আগে দেখবা যে 19 সালের আগেও কিছু আছে, আরো কয়েকটা, তার মানে ত্রিভুজ সংক্রান্ত আমরা এগুলো সবগুলোই তোমরা এই ডাব্লিউ থাকলো তোমাদের। হ্যাঁ, আমরা নেক্সট দিনে কি করবো দেখো, এই যে বর্গ শুরু করবো, এ বি সি ডি, বিভিন্ন বিন্দুতে চার্জ থাকবে, বিভিন্ন বিন্দুতে বিভব প্রাবল্য এবং মাঝখানে। এবং আর একটা প্রশ্ন যেটা ছিল সব থেকে গুরুত্বপূর্ণ, ভাসমান থাকবে কিনা একটা চার্জ, সেটা আমরা সবার শেষে আলোচনা করবো। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।